নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ভূত যখন বন্ধু হয়। ভূতেরা বন্ধু হয় এমন কথা ভাবতেও অবাক লাগে। আমাদের ছোট থেকে একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে যে ভূত মাত্রই মানুষের শত্রু। আমরা অনেক গল্পে দেখেছি ভূত কেমন ভাবে তার প্রতিহিংসা গ্রহণ করে, কেমন করে তার জীবিতকালের শত্রুকে মৃত্যুর পর তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। কিন্তু এর ব্যতিক্রমও আছে। একটি গল্পে তার সামান্য দৃষ্টান্ত আছে। রণক্ষেত্রে মৃত এক সৈনিকের ভূত সেখানে সিজারকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছিল এবং সেই যুদ্ধে সিজারের জয় হবে এমন ভবিষ্যৎবাণীও করে গিয়েছিল। পরম বন্ধুর মতো ভূত সেখানে পথের সন্ধান দেখিয়েছে। আমাদের এবারের গল্প আর এক বন্ধু ভূতের। ভূত এখানে পরম হিতৈষীর মতো এক নরপতিকে ইঙ্গিত দিয়েছে তার আসন্ন বিপদের। যদিও সে রাজাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারেনি, তবুও তার উপদেশ মতো কাজ করে রাজা সাময়িক অব্যাহতি পেয়েছিলেন। কিন্তু ভবিতব্যের হাত থেকে রাজা শেষ নিষ্কৃতি পাননি, খেই বা পায়। তখন ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের রাজত্বকাল বেশ অশান্তিতেই কেটেছিল। এর কারণ চার্লসের রাজনীতি। চার্লস মনে করতেন রাজা ঈশ্বরের প্রতিভূ, ঈশ্বরই রাজাকে প্রেরণ করেন এবং রাজাই পারেন ঈশ্বরের বিধান মতো রাজ্য শাসন করতে। চার্লস তার সংস্কারে ছিল ভীষণ একগুঁয়ে। ধর্মীয় বিশ্বাস নিয়ে তিনি গির্জা প্রভৃতির মধ্যেও রাজকীয় আড়ম্বর আনতে চেয়েছিলেন। গির্জা ইত্যাদি ধর্মীয় স্থানে রাজকীয় আসবাব এবং বিলাসবহুল সামগ্রীর যোগান দিতে গিয়ে বহু অর্থের প্রয়োজন হয়ে পড়ল। অর্থের সংকুলান করতে গিয়ে চার্লসকে নিত্য নতুন কর চাপাতে হলো রাজকোষ ভর্তি করার জন্য। কর ভারে পীড়িত মানুষ তখন প্রায় ক্ষেপে গেল। কমন্স সভাও ছিল এর বিরোধী। তারা চিৎকার করে জানালো রাজার প্রবর্তিত এই করনীতি বেআইনি। ফলে রাজার সঙ্গে কমন্স সভার লাগলো বিরোধ। 1629 সালে চার্লস তার রাজ্যসভা ভেঙে দিলেন। তারপর রাজ্যসভা ছাড়াই 11 বছর তিনি নিজের খুশি মতো রাজত্ব চালালেন। রাজকীয় অত্যাচারে সাধারণ মানুষের জীবন বিব্রত হয়ে উঠল। দেশের চারিদিকের মানুষ, বিশেষ করে পিউরিটান গোষ্ঠীর লোকেরা বিদ্রোহী হয়ে উঠল, কারণ রাজার ধর্মীয় সংস্কার পিউরিটান গোষ্ঠীর বিরুদ্ধেই কার্যকরী হয়েছিল। এছাড়াও আমদানিকৃত জিনিসের ওপর প্রচুর শুল্ক চাপানোর ফলে ব্যবসায়ী মহলও হয়েছিল ক্ষুব্ধ। বলপূর্বক ঋণদানও সাধারণ মানুষের রাগের আরেকটি বড় কারণ হয়ে উঠল। দেশের চারিদিকে যখন বিক্ষোভ ভয়ঙ্কর আকার ধারণ করল, তখন রাজা বাধ্য হলেন আবার রাজসভার অধিবেশন ডাকতে। রাজার ধর্মীয় নীতির বিরুদ্ধে এই বিদ্রোহের পুরোধায় ছিল স্কটল্যান্ডবাসীরা। বিদ্রোহ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তখন চার্লস বাধ্য হলেন রাজ্যসভার অধিবেশন ডাকতে। অবশেষে 1640 সালের যে পার্লামেন্টের অধিবেশন বসল, সেই অধিবেশনে সদস্যরা একযোগে রাজাকে নমনীয় না হলে তাকে কোনোভাবেই সাহায্য করবে না এমন কথাও জানিয়ে দিল। কিন্তু চার্লস ছিলেন বরাবরই একগুঁয়ে এবং দাম্ভিক। তিনি সদস্যদের স্পর্ধা মেনে নিতে পারলেন না এবং রাজ্যসভা সঙ্গে সঙ্গেই ভেঙে দিলেন। স্কটল্যান্ডের বিদ্রোহীরাও রাজার এই স্বেচ্ছাচারিতা মেনে নিল না। তারা একযোগে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে রাজাকে ব্যতিব্যস্ত করে তুলল। ফলে চার্লস বাধ্য হলেন আবার পার্লামেন্ট ডাকতে। এই পার্লামেন্ট অবশ্য দীর্ঘস্থায়ী হয়েছিল, 1640 থেকে 1653 সাল পর্যন্ত। ইংল্যান্ডের ইতিহাসে এই পার্লামেন্টের গুরুত্ব অনেকখানি। এই পার্লামেন্ট অনেক প্রয়োজনীয় পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। যাই হোক, আমাদের লক্ষ্য ইংল্যান্ডের পার্লামেন্ট বা চার্লসের ইতিহাস নয়। ঐতিহাসিক এক প্রেত কিভাবে প্রথম চার্লসকে তার বিপদের আভাস দিয়েছিল, এই কাহিনীর গল্প তাই নিয়েই। চার্লসের জীবনের দুরবস্থা বলার কারণ তার আত্মম্ভরিতা, তার অবিবেচকতা এবং ধর্মান্ধতাই যে তার শোচনীয় পরিণতি ঘটিয়েছে, এটুকু বোঝার সুবিধা হবে বলেই এই ইতিহাস কথন। পার্লামেন্টের সঙ্গে রাজার বিরোধের অনেক কিছুর মীমাংসা হলেও একটা ব্যাপারে দ্বন্দ্ব প্রবল হয়ে উঠল। পার্লামেন্ট চেয়েছিল বিশপের ক্ষমতা হ্রাস করতে। আমাদের দেশে যেমন পুরোহিতদের অত্যাচারে সাধারণ মানুষ, বিশেষ করে নিচ জাতীয় লোকেরা চিরকালই অত্যাচারিত হয়েছে, ঠিক সেই রকমই চার্লসের আমলে বিশপদের একচেটিয়া ক্ষমতা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করত।
বিশপরা ছিলেন রাজার হাতের পুতুল, আর ধর্মের নামে বিশপেরা রাজার ইচ্ছাকে যেমন খুশি তেমনভাবে চালিয়ে দিতেন। তাই রাজা বিশপের ক্ষমতা হ্রাস করতে চাইলেন না কিছুতেই। অবশ্য পার্লামেন্টের অনেক সদস্যই রাজার পক্ষেও মত দিলেন। এর মধ্যে আবার অনেকে মনে করলেন রাজার ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো দেশের পক্ষে খুবই বিপজ্জনক। আবার পার্লামেন্ট বাদ দিয়ে রাজাকে একাধিপত্য দেওয়াও অত্যন্ত কুফলদায়ক। এর ফলে দুভাগে বিভক্ত হয়ে গেল সৈন্যদল। ১৬৪২ সালে রাজা তৈরি করলেন নিজস্ব সেনাবাহিনী। পার্লামেন্টও বসেছিল না, তারা তৈরি করলো নিজেদের বাহিনী। শুরু হলো গৃহযুদ্ধ। এজহেলের রণাঙ্গনে মুখোমুখি হলো দুই পক্ষ। পার্লামেন্টের বাহিনীর অধিনায়ক হলো অলিভার ক্রোমওয়েল। তার নেতৃত্বে ১৬৪৫ গৃহযুদ্ধ ভীষণ আকার ধারণ করল। প্রায় ৫,০০০ পদাতিক এবং বিপুল সংখ্যক অশ্বারোহী সৈন্য নিয়ে চার্লস নর্দাম্পটনে এসে হাজির হলেন। চারিদিকে তখন যুদ্ধের বীভৎসতা ছড়িয়ে পড়েছে। যে সমস্ত সৈন্যরা একদা একই সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ শিখেছে, একই সঙ্গে দিনের পর দিন পাশাপাশি সুখে দুঃখে কাটিয়েছে একই শিবিরে, এক সর্বনাশা গৃহযুদ্ধে তারা হয়ে পড়ল পারস্পরিক শত্রু। সুযোগ পেলেই একে অপরকে নিধন করার যজ্ঞে মেতে উঠল। বোধহয় গৃহযুদ্ধ এমনই ভয়াবহ। সেখানে ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কখন যে পর হয়ে যায় কেউ বলতে পারে না। এক সর্বনাশা খেলায় মানুষ তখন পশুতে পরিণত হয়ে যায়। সুইট সেফ হোটেলে রাজা তার শিবির তৈরি করেছেন। সেখানে বসেই তিনি পরামর্শ করছেন যুদ্ধ কিভাবে চালাবেন, ক্রোমওয়েলের বাহিনীকে কিভাবে পর্যদস্ত করবেন সেই নিয়ে ঘন ঘন বৈঠক বসাচ্ছেন। ভবিষ্যৎ রণনীতি কি হবে তা নিয়েও বেশ সময় অতিবাহিত হয়েছে। তারপর সভা শেষে রাজা গেলেন শুতে। মানসিক এবং দৈহিক দুইভাবেই রাজা তখন ক্লান্ত। বিছানায় শোবার সঙ্গে সঙ্গেই ঘুমে তার চোখের দুপাতা জুড়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অস্পষ্ট খসখসে আওয়াজে তার ঘুম ভেঙে গেল। প্রথমটায় তিনি তেমন কিছু বুঝতে পারলেন না। আসলে তখনও তার ঘুমের রেশ কাটেনি, চোখে তন্দ্রাও লেগে আছে। এরই মধ্যে প্রায় অন্ধকার ঘরে শুনতে পেলেন কে যেন ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধের সময় গোপনে তার ঘরে শত্রুপক্ষের কারো আসা বিচিত্র নয়। বিছানার পাশে রাখা নিজের তলোয়ারটা নিমেষের মধ্যে টেনে নিলেন। তারপর মনে সাহস এনে জিজ্ঞাসা করলেন, কে কে তুমি? এত রাতে আমার ঘরে কি করতে এসেছো? রাজা যেন হাওয়ার সঙ্গে কথা বললেন, কারণ কেউই তার প্রশ্নের কোনো উত্তর দিল না। কিন্তু স্পষ্ট বোঝা গেল কেউ যেন তার শয্যার চারপাশে হেঁটে বেড়াচ্ছে। আবার সুযোগ দেওয়া সমীচীন নয় ভেবেই রাজা তলোয়ার নিয়ে বিছানায় উঠে বসতে গেলেন। হঠাৎ তার মনে হলো ফিস ফিস স্বরে আগন্তুক তাকে যেন কিছু বলতে চাইছে। আওয়াজটা কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে আর হিস হিসে ধরনের। রাজা অধৈর্য হয়ে আবার জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি বলতে চাইছো এত রাতে? আমার ঘরে এসেছো কেন? আবার সেই হিস হিস শব্দ। এবারও রহস্যময়, কিন্তু খানিকটা স্পষ্ট। রাজা কান পেতে শব্দটার মানে বুঝতে চাইলেন। আগন্তুক হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। লোকটাকে চাক্ষুষ দেখা যাচ্ছিল না, কিন্তু একটা অশরীরী উপস্থিতি তিনি ঠিকই টের পাচ্ছিলেন। আবার হিস হিস শব্দ হতেই রাজা স্পষ্ট শুনতে পেলেন সেই ছায়া ছায়া মূর্তিটা বলছে, আমাকে চিনতে পারছো না রাজা? আমি তোমার বন্ধু। বন্ধু? কিন্তু কে তুমি? কি তোমার নাম? বন্ধুই যদি হবে তাহলে আলোটা চালাও, সামনে এসে দেখা দাও। রাজা বোধহয় আলো জ্বালাবার জন্য উঠে যাচ্ছিলেন, কিন্তু সেই ছায়ামূর্তি বাধা দিল। আলো জ্বালিও না। আলো চালালে আমি এখানে থাকতে পারবো না। বেশ, আলো জ্বালাবো না, কিন্তু তোমার পরিচয়টা? আমি স্টাফোর্ড। স্টাফোর্ড? কি আশ্চর্য, সে তো অনেকদিনই মারা গেছে। হ্যাঁ, তোমার জন্যই আমি মারা গিয়েছিলাম। জীবিতকালে আমি সর্বদাই তোমার বন্ধু ছিলাম, সর্বদাই তোমাকে আমি সুপরামর্শ দিতাম। আমি তো সে কথা অস্বীকার করিনি। চারিদিকে আমার অনেক শত্রুর মধ্যে তুমিই ছিলে আমার যথার্থ বন্ধু। রাজ পরিবারের জন্য তোমার আত্মত্যাগ আমি ভুলিনি বন্ধু। চার্লস, তোমার নিশ্চয়ই মনে আছে তোমার রাজতন্ত্রের নীতি প্রতিষ্ঠার জন্য যারা যারা আত্মত্যাগ করেছে তাদের মধ্যে আমি সর্বপ্রথম প্রাণ দিই।
যতদিন বাঁচবো সে কথা আমি মনে রাখবো। এ যুদ্ধে জয়লাভ করলে তোমার জন্য আমি স্মৃতিসৌধ স্থাপন করব রাজকীয় মর্যাদায়। কিন্তু বলেই হঠাৎ স্ট্রাফোর্ড চুপ করে গেল। তারপর বেশ কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। রাজাও অধৈর্য হয়ে পড়েছেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু কি? তুমি চুপ করে গেলে কেন বন্ধু? বলো, তুমি কি বলতে চাইছিলে? আবার ধীরে ধীরে সেই ফ্যাঁস ফ্যাঁস আওয়াজটা ভেসে এলো। জীবিত অবস্থায় আমি যেমন তোমার বন্ধু ছিলাম, মৃত্যুর পরও আমার প্রেতাত্মা এখনো তোমার বন্ধুই থাকবে। কিন্তু তুমি একটু আগে বলছিলে না আমার জন্য স্মৃতিসৌধ স্থাপন করে দেবে? রাজা, তুমি আর কোনোদিনও সেই সুযোগ পাবে না। রাজা যেন আর্তনাদ করে উঠলেন। কি বলছো স্ট্রাফোর্ড? হ্যাঁ, ঠিকই বলছি। স্থূল দেহে তোমরা যা দেখতে পাও না, সূক্ষ্ম দেহে আমরা ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুই দেখতে পাই। আমি বন্ধু হিসেবেই তোমাকে বারণ করতে এসেছি, এই যুদ্ধ বন্ধ করো। না না, তা হয় না। আমি আমি রাজা চার্লস, ঈশ্বরের প্রত্যক্ষ প্রতিনিধি। আমার শরীরের রাজ রক্ত বইছে। সামান্য এক ক্রোমওয়েলের দম্ভ আমি সহ্য করব না। তাকে আমি ধ্বংস করেই ছাড়ব। পারবে না বন্ধু, তুমি তা পারবে না। আর কোনোদিনও তোমার পক্ষে তোমার প্রবর্তিত রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। মৃত্যুর পর আমি জেনেছি একনায়কতন্ত্রের দিন ফুরিয়ে আসছে। ক্রোমওয়েল সাধারণ মানুষের প্রতিনিধি, ওকে হারানো তোমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে এও বলে রাখছি, জীবনে আর কোনো দিনও কোনো যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে না। তাই বলছি বন্ধু, আপোষে সব মীমাংসা করে নাও। কথাগুলো বলেই লর্ড স্ট্রাফোর্ডের ভূত যেন হাওয়ায় মিলিয়ে গেল। এরপর রাজা শূন্য বিছানায় একা একা অনেকক্ষণ বসে রইলেন। একটু আগের সবকিছু ভালোভাবে তলিয়ে দেখলেন। তারপর হঠাৎ তার মনে হলো এসবই অলীক এবং দুঃস্বপ্ন। চোখে মুখে ঠান্ডা জল দিয়ে তিনি আবার শুয়ে পড়লেন। সেই রাতেই, বোধহয় আবার ভোর রাতেই, স্ট্রাফোর্ডের আত্মা তাকে দেখা দিল। পূর্বের কথাগুলো আবারও তিনি জানিয়ে সাবধান করে দিল। এবার আর রাজা দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে পারলেন না। তখন ঠিক করলেন স্ট্রাফোর্ডের আত্মার উপদেশ গ্রহণ করবেন। তিনি আর যুদ্ধে অগ্রসর হলেন না। 1645-এর 14ই জুন জেসপিতে ক্রোমওয়েলের বাহিনীর কাছে চার্লস প্রচণ্ডভাবে পরাজিত হলেন। তারপর 1646-এর গোড়ায় তিনি ক্রোমওয়েলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। স্ট্রাফোর্ডের প্রেতাত্মা বন্ধুর কাজই করেছিল। রাজাকে সসৈন্যে বিনষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু ভবিতব্য খণ্ডন করা যায় না, তা মেনে নিতেই হবে। রাজা প্রথম চার্লসকেও তার নির্দিষ্ট ভাগ্য মেনে নিতে হলো। প্রায় 3 বছর পর পার্লামেন্টে রাজার বিচার চলল। বিচারের শেষে রাজাকে পার্লামেন্টে চুক্তিবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হলো। কিন্তু রাজরক্তের দম্ভ কাটিয়ে উঠতে পারলেন না চার্লস। ভুলে গেলেন বন্ধু স্ট্রাফোর্ডের প্রেতাত্মার সেই সাবধান বাণী। স্ট্রাফোর্ডের প্রেত রাজাকে মীমাংসায় আসতে বলেছিল। রাজা তা শুনলেন না। তিনি স্পষ্ট জানালেন, তিনি রাজা, তিনি সর্বশক্তিমান। সাধারণ মানুষের সঙ্গে কোনো রকম কোনো চুক্তিতে আসা তার পক্ষে সম্ভব নয়। এবং গোপনে তিনি নিজের সৈন্যদলকে পুনরায় যুদ্ধের জন্য সাজাতে শুরু করলেন। ক্রোমওয়েল রাজাকে আর বিশ্বাস করতে পারলেন না। তার শক্তি তখন অনেক বেড়ে গেছে। যারা পার্লামেন্টে রাজার সপক্ষে ছিলেন তাদেরকে তিনি বিতাড়িত করলেন। আর রাম্প নামে পরিচিত পার্লামেন্টের বাকি সদস্যরা রাজাকে পুনর্বিচারে বসালেন এবং শেষ পর্যন্ত রাজাকে স্বৈরাচারী ও দেশের পরম শত্রু হিসেবে চিহ্নিত করে তাকে দোষী সাব্যস্ত করলেন। শেষ বিচারে 1649 সালে রাজাকে গদিচ্যুত করে তার মৃত্যুদণ্ডাজ্ঞা দেওয়া হলো। 1649 সালেই তার শিরচ্ছেদ করা হয়। স্ট্রাফোর্ডের প্রেত অনিবার্য ধ্বংসের হাত থেকে রাজাকে বাঁচাতে চেয়েছিল। প্রেত বলে গিয়েছিল পার্লামেন্টের সঙ্গে একটা মীমাংসায় আসতে। কিন্তু অহংকারী রাজরক্ত পরম বান্ধবের হিতোপদেশ কানেই তোলেননি। তাহলে হয়তো ইতিহাসের ধারাটাই পাল্টে যেত, হয়তো অন্য কিছু হতো। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।